ভাই খুবই স্পর্শকাতর বিষয় যদিও বিশেষ করে সশস্ত্র বাহিনী সেনাবাহিনী প্রধান এবং এরকম একটি বিশাল গণ অভ্যুত্থানের পরে কিন্তু আমাদের মাহিন সরকার তরুণ নেতা তিনি যেটি বলছিলেন যে তারা যে পরিমাণ ফেসবুক নির্ভর নিঃসন্দেহে ফেসবুকের অনেক বড় অবদান সোশ্যাল মিডিয়ায় ছিল এবং মূলধারার গণমাধ্যমের নানা ব্যর্থতার কারণেও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে মানুষের এই নির্ভরতা আপনি গণমাধ্যমের শিক্ষকও বটে কিন্তু সব বিষয় ফেসবুকে এই বিষয়টা আদৌ আসা উচিত কিনা সেটা নিয়ে তাদের ভিতরে পাটোয়ারি সাহেব বলেছেন এবং আরও একজন বলেছেন ফলে কিছু সব বিষয়কে আসলে ফেসবুকে লিখতে হবে নাকি এটা দলীয় ফোরামে আলোচনা প্রেস কনফারেন্স বা অন্য কোনো ফোরামেও আনা যেত নাকি এটা একটি অহেতুক বিতর্ক এবং খানিকটা বিভাজনও তৈরি হলো এর মধ্য দিয়ে বিভাজন এবং বিতর্ক যে তৈরি হয়েছে সেক্ষেত্রে তো কারো সন্দেহ নাই আমরা সবাই দেখতেছি আর এটা দলীয় ফোরামে আয়োজন কথা বলা উচিত ছিল কিনা নিঃসন্দেহে কারণ এখন তারা তো আর সমন্বয়ক চরিত্রে যেটা আপনি শুরুতে বলেছিলেন যে ফেসবুক নির্ভর বা মাহিনও বলছে যে সোশ্যাল মিডিয়া নির্ভর যে অ্যাক্টিভিটিস তাদের ছিল সেখান থেকে তো তারা সরে থাকতে হবে এই সেন্সে যে তারা তাদের দলীয় বক্তব্য তাদের অ্যাকাউন্টে দেবে যেটা দলের সিদ্ধান্ত ব্যক্তির সিদ্ধান্ত যদি দিতে যায় তাহলে তো এটা ব্যক্তির ফেসবুক স্ট্যাটাস তো এইটা তাহলে আবার দল হিসাবে বিবেচনা করবে না এখন দলীয় নেতা হিসেবে এইসব কথা লিখতে পারে কি না সেটা দলের মধ্যে অবশ্যই প্রশ্নের মুখোমুখি হতে হবে কারণ আপনি দলের বাইরে গিয়ে কার সাথে দলের সিদ্ধান্ত ছাড়া কার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন বৈঠক করছেন এবং এসে আবার লিখছেন আবার লেখার পরে কি হচ্ছে লেখার পরে আপনার পক্ষ নিয়ে কিছু লোক দলেরই কিছু লোক রাস্তায় নামছে এরপর যখন পরিস্থিতি ঘোলাটে ধরনের মনে হচ্ছে যখন নেত্র নিউজ আবার এটা আবিষ্কার করছে যে তার সাথে কে বৈঠক করেছিল আসলে কি সেনাপ্রধানের সাথে বৈঠক হয়েছিল কি না যে সবচেয়ে বড় প্রশ্ন তাকে ডেকে নিয়ে গেছিল কি না না সে নিজে গেছে এটা যখন খোলাসা হয়ে গেল তখন তাদের আরেকজন স্ট্যাটাস দিচ্ছে যে না এটা এইভাবেই ছিল না আমাদেরকে আমরাই গিয়েছিলাম কিছু কোয়ারিজ এর ব্যাপারে জানার জন্য তো তাহলে দুই ধরনের কথা একটা হচ্ছে যে আগেই মানে কর্তৃত্ব পরায়ণ একটা বিষয় দেখাচ্ছে যে সেনাবাহিনী সেনাপ্রধান একটা কর্তৃত্ব নিয়ে তাদেরকে ডেকেছে এবং এটা ভারতের ডিজাইন একটা বিষয় একটা পার্টিটাকে রিফাইন করতে হবে এটা যে তারপর এটাকে ইলেকশনে আনতে হবে তার মানে হচ্ছে একটা চাপিয়ে দেওয়া বিষয় মনে হচ্ছে কিন্তু আবার সাজিশের বক্তৃতায় যেটা স্টেটমেন্টে যেটা দেখা যাচ্ছে না আমরা আলোচনা জন্যই গিয়েছিলাম আমাদের কিছু কোয়ারি ছিল এবং সেই বৈঠকে আমরা তিনজনই ছিলাম আমাদের সাথে এই কথা হয়েছে তবে অস্বীকার করছে না এটা সেনা দপ্তর থেকেও অস্বীকার করা হয় নাই যে তারা এই রাজনৈতিক দলের রিফর্মস নিয়ে কথা বলে নাই সেখানেও বলা হচ্ছে কিন্তু এখানে সেখানে ওনারা ওইটা অস্বীকার করে না বলা হয় নাই তারা তা অস্বীকার করছে না কিন্তু এবং সার্জিসের কথাবার্তায় তো এটা ক্লিয়ার যে এটা সেনাপ্রধান একটা অভিভাবক সুলভ একটা ইয়েতে বলেছেন এবং এটা কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত না বা তাদের সংস্থারও কোনো সিদ্ধান্ত না যে বলছে যে আমাদের নির্বাচনটা গ্রহণযোগ্য হয় যদি আরও পার্টিসিপেটরি হয় যদি সবাই ইনক্লুসিভ ইলেকশন হয় আর দ্বিতীয়ত এই রাজনৈতিক দলটার যারা কোনো অপরাধে জড়িত নয় তাদের তো অধিকার আছে যে এই রাজনীতি করার তারা যদি রিফাইন হয়ে আসতে পারে কিন্তু মূল সমস্যা দেখা দিয়েছে যে রিফাইনের যে কথাটা উঠছে সেটাই তো একটা ফাঁদ এবং সেটা একটা ফেক বিষয় কারণ হচ্ছে এই দলটা শেখ হাসিনার এবং শেখ হাসিনা এখনও সভাপতি কিন্তু এখানে যে দুইটা নাম এসছে আপনি খেয়াল করে দেখেন একটা শিরিন শারমিন চৌধুরী সাবের হোসেন চৌধুরী আর সবচেয়ে ফজলে নূর তাপসের নামও এসছে হ্যাঁ সবচেয়ে বিতর্কিত এবং যেটা আসছে সেটা হচ্ছে ফজলে নূর তাপস যে শেখ পরিবারের একজন সদস্য এবং বিতর্কিত তাকে তার নানা বিশেষণ এগুলো বলে শেষ করা যাবে না এই শেখ পরিবারের সবচেয়ে মানে নটোরিয়াস যেগুলোকে চিন্তা করা হয় ওই পরিবার থেকে আসা এই যে আওয়ামী লীগ ধ্বংসের মূলে আওয়ামী লীগের বিরুদ্ধে যত বদনাম তাদের তরফ থেকে আসে সো তারা যখন এখানে থাকে তার মানে হচ্ছে এটা তো রিফাইন কোনো দল হচ্ছে না তাহলে এটাও একটা ভেগ বিষয় আর যদি এই সেনা তরফ থেকে বলাও হয় তাহলে একে চিন্তা করে আমার মনে হয় না যে কারণ তার বিরুদ্ধে তো অলরেডি মামলা আছে তারা জানে তো সার্বিকভাবে আমার মনে হয় যে পুরো বিষয়টা যে একটা পরিকল্পিত ক্যাম্পেইন এটা প্রশ্নের মুখে ফেলা সেই প্রশ্নের মুখে কাকে ফেলা সেনাবাহিনীকে এবং সেনাপ্রধানকে কারণ
এরা আমরা যদি গত 7 মাসের কার্যক্রম দেখি, আপনি খেয়াল করে দেখবেন যে এরা সরকারের নানা কাজে কর্তৃত্ব ফলাচ্ছে সব জায়গায়, এবং তারা সরকারের মধ্যে থেকে এবং সরকারের বাইরে থেকে দুইভাবে কর্তৃত্ব করছে। এরা সরকারের মধ্য থেকে আবার এই স্ট্যাটাসের সমর্থন করে স্ট্যাটাস দেয়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সরকারের উপদেষ্টা সজীব একদম সঙ্গে সঙ্গে ওইটা ছেড়ে দিয়েছে যে সেনাবাহিনীর প্রধান বুকে পাথর নিয়ে এটা মেনে নিতে হয়েছে। তার মানে এটা কত ওয়েল প্ল্যান্ড, যে এখানে মানে কাকে যাকে ওরা আঘাত করতে চাচ্ছে সেই জায়গায়। সো এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে তারা ভিতরে থেকে এবং বাইরে থেকে দুই জায়গায় কিন্তু একই চরিত্র ধারণ, একই প্লে করছে, কিন্তু একটা দলীয় সরকারের প্রতিনিধি হিসাবে তারা এটা করতে পারে না। আবার তারা দুইজন আবার বলছে যে তাদের দল বলছে যে নাহিদ বলছে যে তারা এটা রাষ্ট্র ইয়ের সাথে এটা মানেন না। তো মানে নাহিদ একটা দলীয় প্রধান হিসেবে বলতেই পারেন, এটা তার রাইট আছে, কিন্তু সেটাকে আবার সমর্থন করছে ওই দুইজন উপদেষ্টা। তার মানে কি, এরা কি সরকার, এরা কি দল, এরা বাইরের কোনো ইয়ে নেই, এরা কি সরকারি দল? সো সার্বিকভাবে মনে হচ্ছে যে একটা যে ক্যাম্পেইনটা করা হচ্ছিল সেটা আমি মনে করি যে ওনাকে মেলাইন করা, ওনাকে ভারতকে ট্যাগ দেওয়া একটা। দেখেন জুলাই আন্দোলনে তারা জড়িত ছিল, আজকেও যদি আপনি খেয়াল করেন জুলাই আন্দোলনের যারা আহত তাদের নিয়ে ইফতারের দাওয়াত হয়েছে। এটা যদিও এটা আগে থেকে প্ল্যান ছিল, আমি জানি না এখানে নাহিদ এবং ইয়েরা ওনারা কেউ জাননি বা দাওয়াত পেয়েছেন কিনা আমি সেটা জানি না। যদি দাওয়াত পেয়ে থাকেন, যদি না গিয়ে থাকেন, তাহলে সেটা আরেকটা কোয়েশ্চেন। বাট এটাতে কি দেখা যায়, সেনা প্রধানের আন্তরিকতাটা আছে। জুলাই অভ্যুত্থান, জুলাই চেতনাকে উনি ভুলে যান নাই, যেটা ওনার উপর ট্যাগ দেওয়া হচ্ছে। উনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, পুনর্বাসন করতে চাচ্ছে, এবং উনি বিদেশি প্রেসক্রিপশনে এটা করতে চাচ্ছে। এটা মব লাগিয়ে দেওয়া। আমি বলবো যে ওরা বিদেশে এদের মুরব্বী যারা আছে তাদের পরামর্শ এবং এখানকার এদের একটা দলের তারা এখন আর ছাত্র নাই, তারা এখন একটা দলের নেতৃত্ব নিয়েছে। সো তাদেরকে আরও বেশি ম্যাচিউরড হতে হবে, কারণ আমাদের সাথে তাদের সাথে নয়, শুধু জাতির সাথে আমরা একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুরো দেশের মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে দিতে পারি না।